শেখ হাসিনার আসার বিষয়ে শ্যামা ওবায়েদ যেটা বলছেন, এটা আমি আগে এক টেলিভিশনে উনি বলার আগেই তো আমি টেলিভিশনে লাইভে বলেছি যে উনি আজকে এটা বলেছেন। উনি আজকে বলছেন, আমি এর আগে অনুষ্ঠানে বলেছি, আমাকে একই প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি মন্তব্য। নাহলে মন্তব্য হলো শেখ হাসিনা যদি আসতে চান দেশ, তাহলে আই ডু ওয়েলকাম। অবশ্যই উনি আসবেন, নিজের দেশ আসবেন না কেন, আমি ওয়েলকাম করব। তিনি যদি রবার্ট ব্রুস হতে চান, স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস হতে চান, সেটাও আমি সানন্দে গ্রহণ করব। কিন্তু একটা ঐকিক নিয়ম যদি হিসাব করতে যাই, তাহলে একটু খটমটে মনে হয়। 3.5 বছর ক্ষমতা থাকার পরে আওয়ামী লীগ আবার ফেরত আসছে 21 বছর লাগে। তো এখন যদি ওই ঐকিক নিয়ম এখানে আবার কাজে লাগতে যায়, তাহলে তো সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় না। উনি আসুক, উনি আসলে আমি আরেক কারণে খুশি হব। তার কারণ আমার সবচেয়ে বড় একটা দুঃখজনক বা আশাজনক যেভাবে ব্যাখ্যা করেন, সেটা হইলো আমি বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মোটামুটি প্রত্যেকের সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে একভাবে না একভাবে, এবং ক্ষমতা আসার আগে ইউনূস সাহেবের সাথে পাশাপাশিও বসেছি। কিন্তু একমাত্র, এটা আমি লিখছিও, একমাত্র শেখ হাসিনার সাথে আমার সামনাসামনি দেখা হইলো, তার বাবার সাথে হইলো। কারণ আমার জীবনে 2টা সুযোগ আসছিল শেখ হাসিনার সাথে দেখা হওয়ার। একটা হইলো 2003 বঙ্গবন্ধু এবং প্রেসিডেন্ট জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার দাওয়াত পাঠানোর দায়িত্ব ছিল আমার উপর। একটা শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া, আর একটা হইলো বেগম খালেদা জিয়াকে দাওয়াত। আচ্ছা, আমি ক্যাবিনেট জয়েন্টস, তো সমস্ত ফোর্স যারা পাড়া থাকে বলে দেওয়া হইলো, ডক্টর সাদাত টেলিফোন করে দিলেন, আমি দাওয়াত নিয়ে সুদা সদনে গিয়েছি। কিন্তু শেখ হাসিনা এই পুরস্কার গ্রহণও করবেন না, বাপের পক্ষে যাবেনও না, দাওয়াতপত্র নেবেনও না, সেজন্য দাওয়াতপত্র নেবেন না, সেজন্য আমাকে ঢুকতেও দেন। আমি মিস করলাম, দেখা হইল এমন একবার দেখা হইল না। স্যার ঢুকতে তো দিতে পারতেন, এক কাপ চা তো খাওয়াইতে পারতেন। আরে ক্যাবিনেটের একটা ফুসকা জয়েন্ট সেক্রেটারি দাওয়াত নিয়ে যাবে, হয়তো উপযুক্ত মনে করে নাই, দেয় নাই, আচ্ছা, দেখা হয় নাই। তারপরে আরেকবার সুযোগ আসলো আমার নীলফামারীতে, মঙ্গার ডিউটিতে, নীলফামারী জেলা আমার চার্জে ছিল জি, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। আমি ভিআইপি রুমে আছি, শেখ হাসিনা যখন যাচ্ছেন অটোমেটিক আমি অন্য রুমে চলে গেলাম, শেখ হাসিনা সেই রুমে উঠলেন। আমি ভাবলাম যে এই এক সুযোগ দেখাতে হবে। বিরোধী দলের নেতা হিসেবে শেখ হাসিনা গেলেন মঙ্গার দেখতে। কিন্তু আমাকে আমাদের ব্যুরোক্রেট যারা আছে না, এগুলা তো রাজনীতিবিদও পৌঁছায় অনেক সময়। এগুলা একটা ব্যুরোক্রেট যদি দেশপ্রেম বিবর্জিত হয়, ন্যায় নিষ্ঠতা বিবর্জিত হয়, তাহলে হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান। তখন আমাদের সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ছিলেন সফররাজ সাহেব, যেটা পরে পুলিশ কমিশনার। উনি আমাকে টেলিফোন করে বললেন যে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা হিসেবে মঙ্গার কারণে যাচ্ছে নীলফামারী, উনি সার্কিট হাউসে থাকবে, আপনি তো সেখানে আছেন আগের থেকে মঙ্গার ডিউটিতে, তো খবরদার শেখ হাসিনার সাথে দেখা করুন, ডাকলেও যাবেন। তো এটা নিয়ে আমার কমেন্ট ছিল যে সরকারের একজন এডিশনাল সেক্রেটারি আমি কি এত বলদ যে সরকারের বিরুদ্ধে সেখানে নালিশ করবো? তা আমি আরেকবারও দেখা করতে পারলাম। এখন যদি শেখ হাসিনা আসে, তাহলে যদি দেখার সুযোগ হয়। আর যেটা বললেন শ্যামা ওবায়েদ বললো ভারতের ইচ্ছা বা ভারত নিয়ে ওরা যেটা বললো, ইয়েস, ভারত যদি কৃতজ্ঞ থাকে, শেখ হাসিনা নিজে বলছে যে যা দিয়েছি মনে রাখবে, তাহলে ভারত সেই কৃতজ্ঞতা বসে শেখ হাসিনাকে কোন রকমের বিপজ্জনক অবস্থায় ফেলবে বলে তো আমার মনে হয়। তা যদি হতো, তাহলে শেখ হাসিনা তো নিজে ইরানের সাহার মতো প্লেন চালায় যায় না, আমি এখনো বলি। তারা যারা পাঠাইলো ওখানে তো কথাবার্তা হয়েছে, তাহলে তখনই তো ভারত না করছে। সরকার পক্ষ বিরোধী পক্ষ সবসময় যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কথা বলে। যেমন সবাই গণভোটের কথা জোর দিয়ে বলে যে গণভোটের তো এগুলো পাশ হয়েছে, 4টার ভিতরে যত প্রশ্নই থাকুক। আর সেটার মূল্যায়নটা হয় যে গণভোটের জন্য বিরোধীরা যখন বলে সরকার তো এটা বলেছে যে মেনে নেবে, জুলাই করবে, পরে সেখানে পিছিয়ে যাচ্ছে, টালবাহানা কেন করছে। তারপরে তো কথা উঠেছে যেটা বাস্তবতা, যে ওই সময় ইউনূস সাহেব নির্বাচন না দিয়ে আরো পিছায় কিনা, তেমন একটা আলোচনা তো সবার মধ্যে ছিল। বিশেষ করে যারা ক্ষমতার প্রত্যাশা, তাদের সাথে লন্ডনের ললিপপের মধ্যে তো একটা আপোষ প্রভাব। সেই সময় যদি বাজার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগুলা নিয়ে বিরোধিতা করতো, তাহলে ভোটটা তো পিছিয়ে যেত। অতএব রাজনীতিতে একটা কৌশল, সেই কৌশলের মধ্যে সেখানে অনেক সময় নীতি নিয়ে কাজ হয়। রাজনীতি নিজের সুবিধার জন্য অনেক সময় বাজ নিতে যায়। তো আমি আমার একটা লেখাতে বললাম যে রাজনীতির বশূন্য রয়ের নিচের যে বিন্দুটা আছে, ফোঁটাটা, ওইটা আমি মাঝে মাঝে নিয়ে নিই। ওটা আমি নিয়ে নিয়ে গেলে হয়ে যায় বাজনীতি। আচ্ছা, বাজনীতির বাজের নীতি কি? বাজ ফাঁকির নীতি হইলো অনেক উপর থেকে শিকারকে লক্ষ্য করবে, ছো মেরে যদি শিকার ধরতে পারে তো ভালো, না পারলে অন্তত খড়কুটা হইলেও নিয়ে নেবে। তো এখন আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক ঐতিহ্য বা অপসৃষ্টি, তাতে এরকম চো মারবে, না পেলে খড়কুটা হইলেও নেবে। তো সেই ক্ষেত্রে ক্ষমতায় আসার জন্য রাজনীতিতে কে কোন কৌশল নিবে, সেটা তার দলীয় দৃষ্টিভঙ্গি থেকে, এবং ব্যক্তি হিসাবে যারা একজন না দুজন না দল, তারাও তার ব্যক্তি হিসাবে কোথায় গেলে সিট পাবে সেইভাবে আপোষ করবে। যেমন জানাফা যারা আসছে, জাতীয় নাগরিক পার্টি, এদেরকে নিয়ে আমরা প্রথম
ব্যক্তিগতভাবে আমি যে একটা বড় প্রত্যাশাতে ছিলাম 28শে ফেব্রুয়ারি তাদের ঘটনার সময়, যে তারা রাজনীতি তৃতীয় আমি 2011-তে আমার কলামে যুগান্তরে লিখছিলাম যে প্রয়োজন রাজনীতির তৃতীয় শক্তি, কারণ আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। তো সেই হিসেবে ভাবলাম যে জানাফা একটা তৃতীয় শক্তি। কিন্তু মানিক মিয়া এভিনিউতে তো আমি তাদের বৈঠক শুরু হওয়ার আধা ঘন্টা আগে থেকে 3টা শুরু হলো এবং বৈঠক শেষ হওয়ার পরেও আধা ঘন্টা পূর্ব দিকে একেবারে ফার্ম গেট পর্যন্ত গিয়েছি। স্যার আপনি কি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় গিয়ে আমি নিজে স্বেচ্ছায় গেছি। আমি কি দাওয়াত পাই নাকি? আমি বেদাওয়াতিতে যাইয়া নিজের দাওয়াত নিজে কবুল করি। একটা নতুন শক্তি হচ্ছে। আবার উত্তর দিকে হাঁটতে হাঁটতে ক্রিসেন্ট লেক পর্যন্ত গেছি। তো দেখে আমি যেটা দেখলাম, এজ গ্রুপের মধ্যে 40+ অডিয়েন্সের মধ্যে 40+ এজ গ্রুপ 5% হবে কিনা সন্দেহ। হেঁটে হেঁটে দেখ, তাহলে সমস্ত হইলো তরুণ। তো সেটা একটা তরুণের শক্তি, তারুণ্যের শক্তি হতে পারত। কিন্তু সেই দলটা হঠাৎ করে অর্থ বিত্ত যেসব সমালোচনা আসতেছে, ক্ষমতা, এটার জন্য এমন হয়ে গেল যে তারা শেষ পর্যন্ত জামাতের পকেটে। তাহলে রাজনীতিতে কৌশল কেন গেছে? তাদের একটা হিসাব আছে। ক্ষমতায় আসবে, মনে করেন যে বিরোধী হলো চিফ হুইপ যে নাহিদ সাহেব নাকে, তার বিপরীতে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, কেমন মিলান তো। নুরুল ইসলাম মনির জন্ম 52-তে, নাহিদ সাহেব কবেকার, অথচ যাত্রাতে তিনি চিফ হুইপ হয়ে গেলেন। এইভাবে যারা এমপি হয়ে গেল, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করছি। কারণ ইউনূস সাহেব যদি আকবরের বৈরমখা হয়ে তাদের করেই থাকে, বাচ্চারা একটা করতেই পারে, এটা আমার পছন্দ হয়। কারণ একটু শেষ করে নিই, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে। তখন তো গণ অভ্যুত্থানের নেতারা, ছাত্ররা ক্ষমতার জন্য এইরকম কলা কৌশল করে নাই, আবার শিক্ষায় ফিরে গেল। 90-তে গণ অভ্যুত্থান হয়েছে এরশাদের বিরুদ্ধে, তখনও তো ক্ষমতায় যাওয়ার জন্য এই অবস্থাতে যায় নাই, লেখাপড়ায় চলে গেছে। কিন্তু এখানে এবার ক্ষমতার জন্য পার্টি করে যেটা করেছে, প্রথমভাবে এই পার্টি করারই দরকার ছিল না, তারা লেখাপড়ায় গিয়ে পরে করতে পারতো। তারপরও মন্দের ভালো পার্টি করেছে, ভালো, তারুণ্যের শক্তি হোক, কিন্তু সেটা নিজেদের মধ্যে নিজেদের আদর্শ অনুযায়ী ধরে রাখে, সেটা ডিরেইল হয়েছে। স্যার এই যে আপনি 69 কথা বলেন, 90-এর কথা বলেন, ওই দুটো অভ্যুত্থান এরপরে যেটা হলো 24, মানে ধরেন ওই সময় 69, 90 এরশাদ দেশেই ছিলেন। তো এইবার তো হলো যেটা যে একদম একটা সরকারের বড় একটা অংশ, প্রধান সহ চলেই গেলেন। সেইটা কোনো একটা কারণ যে এই যে ওনারা রাজনীতি করলেন, ক্ষমতা আসতে চাচ্ছেন, মানে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, মধ্যম পন্থা, নিউ সেটেলমেন্টের কথা তারা বারবার বলছিলেন। যখন যারা যে সময়ের সাক্ষী থাকে, সময়ের সারথি হয়, তারা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং নিজের ঢোল নিজে বান। আমি 71-এর সময় টকবগে, 69-এর আন্দোলনে আমি টকবগে ইউনিভার্সিটি, তো আমরা তো 69-এ ডেইলি কিভাবে মুভমেন্ট করেছি, গিয়েছি, দেখছি। 71 দেখলাম 32 নম্বর রোডে একবার না গেলে তো তখন তো বাজাদের জন্ম, বাংলাদেশ জাতীয় দল তো হয়নি, তখন তো সেখানে একটা কেন্দ্র। এরপরে ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে যতটুকু আশা করা গিয়েছিল, 10ই জানুয়ারি 1972 পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অস্ত্র, কিন্তু 10ই জানুয়ারি 1972 দেশে ফেরার পরে উনি যখন ক্ষমতায় গেলেন, তখন 3.5 বছরের সেই পিরিয়ডটা অন্যরকম হয়ে গেছে এবং এমন দশা হলো যে এক্সপেকটেশন মানুষের ছিল সেটা তখন আর পূরণ হয় না। এক দল বাকশাল করে তিনি নিজেও মরলেন, আমাদেরও মানলেন। এবং তার কিছু কিছু জিনিস, তবে উনি চেষ্টা করেছিলেন, হয়তো পারেন নাই, স্বাধীনতা ওয়ার বন্ড অ্যান্ড ওয়ার ট্রানজেকশন। উনি চুরি দুর্নীতি নিয়ে বলতেছিলেন না যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, এই গাজী আমার কম্বলটা কোথায়? সেটাই। স্যার আপনি একটু বলেন, মানে প্রিন্স হয়তো বললেনই যে মূল্যহীন হয়ে যাবে, বলেই ফেলছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আসলে কি মূল্যহীন হয়ে যাবে? আপনার শুনেন, সময়ে অনেক কিছু বদলায়। আমি ছোট ছোট একটু উদাহরণ দিই। সময়ের প্রেক্ষিতে নির্ভর করে, আপেক্ষিক হয়ে যায়। বঙ্গবন্ধু কার হাতে হত্যা হইল? সেনাদের হাতে। কিন্তু উনি কি ঢাকাতে কবর ফেলেন? পান। ওনার টুঙ্গি ভাড়া নিয়ে যাওয়া হইলো, তাও এক মৌলভীবোধ জোর করাতে জানাজাটা হইলো, নাহলে তো জানাজাই 570 সাবান দিয়ে গোসল করানো হইলো, রেড ক্রসের কাপড় দিয়ে, তার রিলিফের কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে। তাহলে চিন্তা করেন বঙ্গবন্ধুর কি দশাটা ঘুরলো। তার কারণ কি? কারণ ওই সেনারা তাকে হত্যার পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে ঠিক জিয়াউর রহমানকে ওই একই সেনারাই হত্যা করেছে, বিপদগামী বলেন, যাই বলেন। কিন্তু যেহেতু বিএনপি ক্ষমতায় ছিল, তাহলে ওনার জানাজা কি পরিমাণ হইলো, ওনার কবর
কবরটা কোথায় হইল আপনি চিন্তা করতে পারেন? যে স্পিকার, আমি তো সেই সময় ক্যাবিনেটে ছিলাম, প্রেসিডেন্ট জিয়ার সাথে তো আমার ক্যাবিনেট মিটিং সূত্রে ছোট বাচ্চা হিসেবে আমি সব কাজ করতাম, দেখতাম। তো সেই সময় কবর ঠিক করা হইলো কিভাবে? সময়ের কথাটা বললাম। কবর ঠিক হইলো যে ঠিক স্পিকার চেয়ার থেকে স্ট্রেইট প্রেসিডেন্ট জিয়ার মাথা থাকে, উনি ওখানে শুয়ে পুরো স্পিকারকে দেখতে পাবেন। এটা সময়ের বেনিফিট। কেমন? আবার দেখেন সময়ের বেনিফিট,